আজকে যখন এসেছি, আড্ডা যখন দিয়েছি, আমার জন্য প্লিজ এক প্যাকেট। ওফ, তুই সেই নিয়েই ছাড়বি? ঠিক আছে, যা নিয়ে ছাড়, যা। এটাই তুই নিয়ে, যেটা খুলেছিলাম ওটাই নিয়ে যা। এই জিনিসটা যখন দেখি নিজেকে রেজিস্ট করতে পারি না। মাশরুম, এই শব্দের সঙ্গে পরিচিতি কিন্তু খুব একটা বেশি দিনের নয়। আমাদের ছোটবেলায় আমরা যা বুঝতাম তা হচ্ছে চলতি কথায় কারান ছাতু কিংবা দুর্গা ছাতু। তবে বর্তমানে খাদ্যাভ্যাস অনেকখানি পরিবর্তিত হয়েছে এবং সেই সময়ে ঋতুভিত্তিক ফলনের অপেক্ষায় আর থাকা চলে না। তাই বর্তমানে আমাদের হেলদি ডায়েটে এসে যুক্ত হয়েছে মাশরুমের ধারণা। কিন্তু এই মাশরুম নিয়ে আমাদের অনেকের মনেই বেশ কিছু ভ্রান্ত ধারণাও থাকে। হয়তো এটা স্বাস্থ্যের জন্য ততটা ভালো নয়, কিংবা এখানে বেশ কিছু কেমিক্যাল প্রিজারভেটিভ ইউজ করা হয়। এই সমস্ত ধারণা নিয়ে নানান জল্পনা কল্পনা লেগেই থাকে। তাই অনেকের ইচ্ছে থাকলেও নিজেদের ডায়েটে এই মাশরুম তারা অ্যাড করতে পারেন না। আজকে আমরা কথা বলবো এমন একজনের সঙ্গে যিনি মাশরুম সংক্রান্ত আমাদের যাবতীয় প্রশ্নের উত্তর খুব সহজ ভাষায় আমাদের বুঝিয়ে দেবেন। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। আমার সঙ্গে আজকের ফ্রেমে রয়েছেন আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং আমাদের এই শহরে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে নামটা চলছে, অন্তত খাবারের জন্য যে নামটা চলছে, সেটা হচ্ছে ফার্ম ফ্রেশ মাশরুম, এবং তারই কর্ণধার সায়ন্তন রায়। তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আজকে আমরা সায়ন্তনদার সঙ্গে আড্ডা দেবো। হাই, আজকে আমরা সায়ন্তনদার সাথে আড্ডা দেবো এবং মাশরুম নিয়ে আমাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকে দাদার কাছ থেকে জানবো। তো আমি কিন্তু সায়েন্টিস্ট নই, কিন্তু তুই এভাবে বলিস না। তুমি সায়েন্টিস্ট নয়, বাট তুমি অনেক কিছু জানো যেগুলো আমরা জানি না, তো যেগুলো নিয়ে আমাদের মধ্যে কনফিউশন থাকে। একদম, দীর্ঘদিন ধরে এই ফিল্ডে জড়িত আছি, খুব অল্প বিস্তর হলো একটু একটু নলেজ হয়েছে। হ্যাঁ, এবং তোমার জন্য একটা ওয়ার্ড সবচেয়ে বেশি যায়, সেটা হচ্ছে তুমি মাইক্রো লাভার। মানে সাধারণভাবে মানুষজন বাগানের শখ থাকে, ফুল ফলের শখ থাকে, কিন্তু তুমি মাশরুম ব্যাপারটা নিয়ে ভীষণ প্যাশনেট। আমাকে প্রথমে একটু বলো যে মাশরুমের প্রতি তোমার এই ভালোবাসাটা, সেটা কবে থেকে শুরু হলো? তোকে প্রথমে বলিনি, তুই যে বললি যে ফুল ফল গাছপালা, এগুলো অবশ্য আমি স্টিল নাও এখনো খুব ভালোবাসি। আচ্ছা, আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে, আমি সেখানে প্রতিদিন সকালে জল টল যেগুলো, তো ওটা একটা আছে। বাট মাশরুমটা একটা স্পেশালি বলতে পারিস একটা অন্য ধরনের ভালোবাসার জায়গা। তো সালটা 2007, তখন কলেজের শেষ বর্ষে আমি পড়ছি, আমি বিফার্ম করেছি। তো সেই সময় আমার সঙ্গে ভদ্রলোক আলাপ হয়, তো কেরালা থেকে। তখনকার দিনে তো এত বেশি ফেসবুক ছিল, তখন আমাদের সময় ছিল অর্কুট, এখনকার প্রজন্ম হয়তো শোনেনি। তো সেই সময় ছিল অর্কুট, একটা সমাজ মাধ্যম ছিল, আর বাকিটা ছিল মেল। তো সেই সময় আমার এক কেরালার ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়, কৃষ্ণ কুমার জি নায়ার বলে ভদ্রলোক। তো উনি তখন দেখতাম যে তোর এই মাশরুম নিয়ে কিছু পাবলিশ করতো। তো আমি তখন একদিন ভাবলাম মাশরুম ব্যাপারটা তো বেশ ভালো টার্ম, জিনিসটা কি আমার কেন হঠাৎ করে কিউরিয়াসিটি হলো। তো তারপর আমি ওনার সঙ্গে যোগাযোগ করতে শুরু করি। তারপর উনি কিছু আমাকে ব্লগ, কিছু জিনিসপত্র পাঠান, লিটারেচার কিছু পাঠান। তো সেগুলো পড়ে পড়ে আমি দেখলাম স্টেপ বাই স্টেপ কিছু গাইড পাঠান। তো প্রথম উনি যেটা পাঠিয়েছিলেন আমাকে ওয়েস্টার্ন মাশরুম, যেটাকে ধিংলি ছাতু বলি আমরা, যেটা চলতি ভাষায়, তার কি করে মানে আমরা কাল্টিভেশন করব বা সেটা কি করে প্রসেস করবো, তা সে সম্বন্ধে পেপার পাঠিয়েছিল। তো আমি সেগুলো একটু এক্সাইটেড হলাম, দেখলাম খুব একটা কঠিন কিছু না, একবার ট্রাই করা যেতে পারে। তো তখন আমাদের অরণ্য শহরে মাশরুম ব্যাপারটা কিন্তু একদমই ছিল না। 2007 মানে আজ থেকে ধর অলমোস্ট প্রায় 20 ইয়ার্স আগে। তখন আমরা জানতাম ছাতু বলতে ওই কাঁড়ান ছাতু ওঠে, দুর্গা ছাতু ওঠে, আর ওই পোয়াল ছাতু, ব্যাস আমাদের কনসেপ্ট তখন এটুকুই ছিল। বাট তখন তো মাশরুম নিয়ে আলোচনা তো শুরু হয়েছে অলরেডি, কারণ আমি তখন কানাকুজে শুনতাম তোর এই পাঁশকুড়ার দিকে বা কলকাতার সাইডে মাশরুম কিন্তু অলরেডি আস্তে আস্তে একটা ব্লুমিং সাবজেক্ট বা একটা ব্লুমিং ফুড একটা। তো তখন আমি ভাবলাম বা এটা তো একটা বেশ ভালো জিনিস হতে পারে, আর ইন্টারেস্টও আস্তে আস্তে গ্রো করতে শুরু করি। তো তারপর আমি 1 মাসের ছুটিতে বাড়ি ফিরে আসি। তো বাড়িতে ফিরে এসে আমার মনে আছে প্রথম আমি মাশরুমের বীজ নিয়েছিলাম। তখন এখানে কোথাও মাশরুমের বীজ পাওয়া যেত না, যেটাকে স্পন বলা হয়। প্রত্যেকটা জিনিসের একটা বীজ হয়, মাশরুমেরও বীজেই হয়। সেটা আমি 5 কিলো থেকে ছোট্ট একটা বোতলে আমার এক মেসোমশাই 20 টাকা না 30 টাকা দিয়ে এনে দিয়েছিল। তো তারপর তো আমি খুব এক্সাইটেড, একদম ব্যাপারটা কীভাবে করবো টরবো করে বাড়িতে একদম স্টোভ টোভ জ্বালিয়ে জল টল গরম করে, যেগুলো বেসিক প্রাইমারি হয় যেগুলো, সেরকমভাবে করে করলাম। করে তারপর আমি ব্যাগ বসালাম, তোমার তো ধর ওই 8-10টা মতো ব্যাগ আমি বসালাম।
এবার বসিয়ে দিই, তারপর তো তাতে প্রসেস আছে, ব্যাগ বসানোর সঙ্গে সঙ্গে মাশরুম হয় না, এটাকে স্পন রান প্রসেস বলে। তো সেটার টাইমিং হয় যে প্রসেসটার মধ্যে দিয়ে স্পনটা রান হবে, তারপর সেখান থেকে তোর মাশরুমগুলো বেরোবে। তো স্পন রান যখন হবে ইন দ্য মিন টাইম আমার 1 মাসের ছুটি শেষ হয়ে যায়। তো স্পন রান হওয়ার শেষ হবে আমি তখন বাড়িতে বলে গেলাম, না আমার তো আর থাকা যাবে না, আমি সব রেডি করে দিয়ে গেলাম, এবার তোমরা ফল খাও। তো তারপর তো আমি ফিরে চলে গেছি। তারপরে বাড়ির থেকে কন্টিনিউ ফোন, দুর্দান্ত মাশরুম হচ্ছে, প্রচুর মাশরুম বেরোচ্ছে, প্রতিদিন খাচ্ছি আমরা, শুরু তোর কথা মনে পড়ছে। আমি বললাম ঠিক আছে, যাই হোক, মনে তো পড়ছে, কমসে কম খাচ্ছ আর মনে পড়ছে, এটাই বড় প্রাপ্তি আমার কাছে। তো সেইবার আমি ওটা দেখে বেশ একটা এক্সাইটেড হয়ে গেলাম যে না, তাহলে আই ক্যান ডু অলসো। তো তারপরে পরবর্তীকালে 2008 সালে কলেজ পাস আউট করলাম। তারপরে ভদ্রলোকের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছিলাম, ভেবেছিলাম কেরালা থেকে ওনার কাছে ট্রেনিং নেবো। ওনাকে বলেওছিলাম, স্যার আমার কোর্সের সরের পরে আমি আপনার কাছে 1 মান্থ বা 15-20 দিন থাকবো, থেকে ট্রেনিং নেবো। তো উনি রাজিও হয়েছেন, বলছে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি এসো। কারণ প্রত্যেকে চাই, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট এভরিবডি ডিজার্ভ, প্রত্যেকে চাই, এটা খুব সত্যি কথা। কিন্তু তারপর হঠাৎ কিছু টেকনিক্যাল কারণে হোক বা যে কোনো কারণেই হোক, ওনার সঙ্গে তারপর আমি যোগাযোগ করে উঠতে পারি দুর্ভাগ্যবশত। আর ফোন নম্বরটা আমার কাছে সেই সময় ছিল না বা হারিয়ে গেছিল, কিছু একটা ব্যাপার হয়েছিল, কারণ সেই সময় আমি কলকাতায় শিফট হয়ে যাই, তারপরে নাম্বার হারিয়ে যাওয়ার জন্য ওর সঙ্গে যোগাযোগ করতে পারি। কিন্তু মনের মধ্যে প্যাশন কন্টিনিউ ছিল যে যদি কোনোদিন কিছু একটু করতে পারি, একটা মাশরুম নিয়ে আমার করার একটা খুব ইচ্ছা রয়েছে। তো তারপর 2008 সাল থেকে চাকরি প্রফেশন ঢুকে গেলাম। 9, 10, 11, 12, 13 পর্যন্ত চললো। 13 পর্যন্ত কিছু করতে পারলাম না, মাথায় আছে কিন্তু ব্যস্ততার জন্য কিছু করতে পারলাম না। কর্মব্যস্ততার জন্য তাহলে মাশরুমের থেকে একটা বিচ্ছেদ, মানে স্বল্প সময়ের একটা বিচ্ছেদ বলা চলে। ঠিক, একদম ঠিক। এবং তারপর কি আবার ইচ্ছে ছিল, মানে তারপর কি আবার নতুন করে শুরু করেছিলে বা এই নিয়ে কোনো পড়াশোনা, এরপর কি করেছিলে? ঠিক, তারপর আমি 2015-16 সাল নাগাদ একবার শুরু করলাম। কিন্তু শুরু করতে গিয়ে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হলাম। টেকনিক্যাল কিছু নো হাও দরকার, সবটা তো আর এই তোর ইউটিউব দেখে হয় না। একদম। ইউটিউব দেখে সবকিছু জিনিস করা যায় না, কিছু টেকনিক্যাল নো হওয়া দরকার। দুবার ফেলিওর হলাম, তারপরে করতে গিয়ে বাড়িতেই করতে গেলাম, করতে গিয়ে দুবার ফেলিওর হলাম। বাট ওই ফেলিওরটা আমার জন্য আশীর্বাদই ছিল, কারণ ওটা না হলে আমি বুঝতেই পারতাম না যে এর পরের স্টেপগুলো আমার কি করার দরকার। তারপর আমি খোঁজার চেষ্টা করলাম যে কোথাও একটা ভালো ট্রেনিং বা এটার উপর কিছু একটা আমাকে পড়াশোনা করতে হবে, জানতে হবে। খুঁজতে খুঁজতে 2017 সালে আমি খোঁজ পেলাম, ব্যাঙ্গালোর ইনস্টিটিউট আছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট আছে, IIHR বলে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার অ্যান্ড রিসার্চ। ওখানে ওরা মাশরুম নিয়ে ওরা পুরো কাজ করে এবং ওদের ওখানে মাশরুমের উপর ট্রেনিং করানো হয়। মাশরুমের উপরে পুরো তোর মানে থিসিস থেকে শুরু করে ওদের উপর মানে যত মানে যা হোক কিছু করতে যায়, দেয়ার ইজ এ হিউজ চান্স মাশরুমের কাজ করার জন্য। তো আমি ওদের ওখানে অ্যাপ্লাই করি ট্রেনিংয়ের জন্য। তো তারপর ট্রেনিংয়ের জন্য সুযোগ পেলাম। ট্রেনিংটা করতে গিয়ে দেখলাম যে এতদিন যা জানতাম তার মধ্যে 80%ই ভুল জানতাম। আর যেগুলো আমাদেরকে জানানো হয়, এই যে ইউটিউব ভিডিও বা বাকি যেখান থেকে যেসবগুলো হয় না, এই যে আজকাল তুই দেখবি আগাছার মতো সবাই দেখে মাশরুম ট্রেনিং দিচ্ছি, ক্র্যাক কোর্স, 2 দিনের কোর্স, 5 দিনের কোর্স, 7 দিনের কোর্স, এর বেশিরভাগটাই হচ্ছে পুরোটাই ভুলভাল। এবং সেই কারণে মাশরুম চাষে এত বেশি বিফলতা আসে বা লোকে করতে গিয়ে আটকে যায় বা লোকের সেটব্যাকগুলো এত বেশি আসে, কারণ লোকে সঠিক জিনিসগুলোই জানে না সঠিক জায়গা থেকে না গাইডটা পাওয়ার জন্য। তারপর আমি ওটা করার পরে দেখলাম যে ইটস আ হিউজ চান্স অ্যান্ড আ হিউজ স্কোপ। আর অনেক কিছু জিনিস যেগুলো জানতে চাইলাম, যেগুলো আমি আগে যেগুলো জানতাম না বা যেগুলো ভাবতেও পারিনি যেগুলো এইভাবে হতে পারে বলে, বা এটার জন্য আমার এই প্রবলেমটা হতো, তখন আমি 2-4 করে বুঝতে পারলাম যে কি কারণে আমার লাস্ট দুটো ব্যাচে আমি ফেল করেছি বা কি। তো যাই হোক, ওটা আমার জন্য একটা খুব বড় টার্নিং পয়েন্ট ছিল, মানে IIHR বলতে পারিস আমার লাইফে আলমা মাটার। তাহলে এই শেখার পর নিশ্চয়ই প্রফেশনালি সেই বিষয়টা নিয়ে এগোনোর প্ল্যানিং ছিল। তো তাহলে যখন তুমি এই কাজটা শুরু করলে এই শহরে, তখন মানুষের মধ্যে মাশরুমের ধারণা ঠিক কিরকম ছিল? যখন আমি এটা নিয়ে শুরু করলাম ধর 2018 সাল নাগাদ, আমার প্রথম থেকেই চেষ্টা ছিল যে ব্যাপারটাকে একটু কমার্শিয়ালাইজড করা। মানে একটা কথা আছে যে থিঙ্ক গ্লোবাল বাট অ্যাক্ট লোকাল। আমি প্রথম সেটাই করতে পারিনি, আমি পুরোটাই থিঙ্ক গ্লোবাল অ্যাক্ট গ্লোবালও ভেবে নিয়েছিলাম। করতে গিয়ে দেখলাম যে বেশ কিছু বাধার সম্মুখীন বলতে, প্রথম মানে মানুষ আমাদের এখানকার নর্মাল লোকজন কি ছাতু বড় বড় দেখে এসছে, ওয়েস্টার্ন মাশরুম বা ধিংরি ছাতু লোকে বড় বড় দেখে এসছে। প্রথম যখন আমি সেটাকে একদম জাস্ট ওই তোর কুড়ি শেপে বা একদম যেটা পার্টিকুলার যে শেপটাই খেলে সব থেকে বেশি টেস্ট এবং বেশি ভিটামিনস মিনারেলস যখন পাওয়া যায়, সেটা নিয়ে যখন হাজির হচ্ছে, তখন লোকে বলছে এটা বড় হচ্ছে না কেন,
এটা খেতে কেমন হবে, অনেক রকম কোয়ারিজ কোশ্চেন। এটা এরকম ভাবে প্যাকিং করা আছে কেন, এটা তো এমনি দিলেও পারা যায়, এমনি প্লাস্টিক পলিথিনে ভরার সঙ্গে এটার মধ্যে কি পার্থক্য। তো তখন আমি জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে চেষ্টা করলাম যে দেয়ার আর লটস অফ চ্যালেঞ্জেস। তারপর আমি সেগুলোর উপর আস্তে আস্তে কাজ করা শুরু করি এবং লোককে আস্তে আস্তে বোঝানো শুরু করি যে এই ব্যাপারটার জন্য এটা, তাতে হয়তো আমাকে 1-1.5 বছর একটু পরিশ্রম করতে হয়েছে, খুব খাটতে হয়েছে, লোককে বলতে হয়েছে, কিন্তু আমি কিছু মেসেজ লোককে পাঠাতে পেরেছি যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন গুড অ্যান্ড ব্যাড। কারণ আপনি প্রথমে খারাপটা খেয়েছেন, পরে ভালোটা খেলে তবে তুই বুঝতে পারছিস যে আমি এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কি, আদারওয়াইজ তো তুই বুঝতে পারবি না। তো তখন লোককে দিতাম যে আপনি ভরসা করে নিয়ে যান না, খেয়ে দেখুন, একবার খেয়ে দেখুন না, কি আর তো সেকেন্ড টাইম নয় কিনবেন না, খারাপ লাগবে, তার বেশি তো আর কি হবে, আর কিছু হবে না। তারা তখন খেয়েছে, খেয়ে বলছে না সত্যি এরকম জিনিস তো আমরা আগে কোনদিন খাইনি। তো তখন আমি বুঝতে পারলাম যে নাও ইটস ওয়ার্কিং, মাই নলেজ ইজ ওয়ার্কিং নাও। তো এইভাবে আস্তে আস্তে ছোট ছোট পা ফেলে এগিয়ে যায়। তারপর তো কোভিড এসে অনেক কিছু নষ্ট করে দিল, 2 বছর নষ্ট হলো। তো তারপর আবার স্টেপ চলা শুরু, ধীরে ধীরে শুরু, মাঝখানে একটা ছোট্ট ব্যবধান হয়েছিল শারীরিক অসুস্থতার জন্য, আবার সেজন্য আবার উদ্যমে লেগে পড়েছি আর কি। একবার চালু করা যাক আরেকবার। নিজে পরিচর্যা করে প্রথম যখন মাশরুম করলে এবং সেই মাশরুম যখন নিজে খেলে, সেদিনের ফিলিংসটা কেমন ছিল? দেখ, প্রথম যখন নিজে যখন করেছিলাম তখন তো খেতে পারিনি, ফার্স্ট টাইম যখন লাইফে যখন প্রথম করলাম। সেকেন্ড টাইম যখন করলাম তখন তো এখানেই ছিলাম। প্রথম কথা, প্রথম যেদিন শুটিং হলো আমার এখনো খুব মনে আছে, দেখে তো পুরো জাস্ট পাগলের মতো আমি পেরেছি, এবং এটা এত সুন্দর দেখতে, নিজের হাতে যে একটা জিনিস করার, যে ক্রিয়েট করার একটা এত ভালো আনন্দ, তো সেই লাইফে ফার্স্ট টাইম আমি এটা উপভোগ করি। তারপর তো ভেঙে টেঙে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে খাওয়ার পর খাবো কি, আমি তো একটা অনুভূতিতেই ভুগছি, আমি অদ্ভুত নস্টালজিক একটা ফিলিংয়েই ভুগছি যে আমি লাস্ট পর্যন্ত করতে পেরেছি এবং আমার তৈরি মাশরুম আমি নিজেই খাচ্ছি। মানে এই একটা নস্টালজিক ফিলিংস এর মিশে মিশে, মানে খাওয়ার উপভোগটা কম করেছিলাম, বেশি নস্টালজিক ফিলিংসটা বেশি ফিল হয়েছিল। তো ওটা একটা অদ্ভুত অসাম মোমেন্ট একটা ছিল আমার লাইফের জন্য বলতে পারিস। নিজের হাতে তৈরি করে, নিজের হাতে খাওয়া, নিজের হাতে মাশরুম ভেঙে নিয়ে আসা, তো ইটস অল টুগেদার এ পার্ট অফ দ্য অসাম স্টোরি। তো সেটা সত্যি খুব ভালো অভিজ্ঞতা, একটা দুর্দান্ত ম্যাজিক মোমেন্ট অফ লাইফ বলা যেতে পারে। বই পড়ে শেখা বা একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে গিয়ে সেটা একটা ডিফারেন্ট একদম এক্সপিরিয়েন্স, একদম আবার সেটাকেই যখন নিজেদের লাইফে আমরা অ্যাপ্লাই করি সেটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। একদম। তো মাশরুমের ক্ষেত্রে যে ট্রেনিংটা তুমি নিয়েছিলে, আর এখন যেহেতু মাশরুম নিয়ে তুমি কাজ করছো, তো সেই যা শিখেছিলে সেই শেখাটাকে কিভাবে বাস্তব করতে হবে? দেখ, প্রথম কথা হচ্ছে এটা একদম তোর কথাটা ঠিক, যেটা বই পড়ে বুঝি আমরা, ইভেন ওখানে গিয়েও যখন আমরা থিওরি ক্লাস করেছি তখন দেখেছি একরকম, প্র্যাকটিক্যাল করতে গিয়ে দেখেছি আরেক রকম। তো ওখানে যে নলেজগুলো যেগুলো শিখেছি বেসিক্যালি প্র্যাকটিক্যাল নলেজ, থিওরিটিক্যাল নলেজ কম কাজে এসছে, প্র্যাকটিক্যাল নলেজ বেশি এসছে কাজে। সেগুলো তো এক তো ডেলি মাশরুম তৈরি করার জন্য, প্রোডাকশনের জন্য একটা বিশাল বড় ভূমিকা নিয়েছে, সেটা একটা ব্যাপার। সেকেন্ড একটা থিং যেটা হচ্ছে মার্কেটিং, বা হচ্ছে হাউ ইউ প্রেজেন্ট ইউর প্রোডাক্ট। দিস ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। আমি মনে করি যে কোনো জিনিস তৈরি করাটা খুব সোজা, তুই আজকে তোর বাড়ির বাগানে এক বাগান একটা লেবু তৈরি করতে পারিস, বাট হাউ ইউ সেল দ্য লেমন, তুই লেমনটা বিক্রি করবি কোথায়, লেবুটা তুই কাকে দিবি। তেমনি মাশরুমটা বানানো হয়তো যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন হচ্ছে মাশরুমটাকে মানে উপস্থাপনা করা, বা সেটাকে সবার কাছে নিয়ে পৌঁছে যাও। এবার সেখানে করতেই কতগুলো জিনিস ফ্যাক্টর কাজ করে, যেমন হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিং ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ইন মাশরুম ইন্ডাস্ট্রি, স্পেশালি ফ্রেশ মাশরুম। প্যাকেজিং তো কেমন ভাবে করতে হবে, একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা যে ফিল্মটায় র্যাপ করি এটাকে বলা হয় ফুড গ্রেড ক্লিং ফিল্ম। এরও অনেকগুলো মানে গ্রেডেশন আছে, তো সেটা আমি আর অত ডিসকাস করছি না, আমি তত ডিপে যাচ্ছি না, বাট একটা কথাই বলছি। ধর তুই একটা জিনিসের মধ্যে প্যাক করে মাশরুম যখন নিয়ে আসছিস না, তখন প্রথম তোর মধ্যে কনসার্ন হচ্ছে মাশরুমটাকে তো ফ্রিজে রেখে ঠান্ডা রাখতে হয়, বা যেটাকে ঠান্ডা কন্ডিশনে রাখতে হয়, যেন তার মধ্যে কোনো অবস্থায় ময়েশ্চার যেন না জমে। কারণ যদি তার মধ্যে ময়েশ্চার জমতে শুরু করে, মাশরুমটা তো খুব তাড়াতাড়ি ডিগ্রেড হয়ে যায়। যে মাশরুমটা আমরা নর্মালি 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত রাখতে পারি উইদাউট এনি প্রবলেম, সেটা কিন্তু যদি ময়েশ্চার চলে আসে, মাশরুম 3-4 দিনের মধ্যে ওটা রটেন হয়ে যাবে, পুরো তার মধ্যে আলাদা মোল্ড চলে আসবে, ওটা খাওয়া যাবে, নষ্ট হয়ে যাবে। এবারে তো ওই ক্লিন দিয়ে আমরা যখন র্যাপিং করি, আমাদের স্পেশালি ফুড গ্রেড একটা ক্লিন পাওয়া যায়, একটা আছে, একটা তার একটা স্পেসিফিকেশন দিয়ে, তাতে আর ময়েশ্চার কিছুতে জমবে না, ঠান্ডা থাকবে, একদম পুরো ঠান্ডা হবে, কিন্তু ময়েশ্চার কিছুতেই জমবে না। তোকে জাস্ট এক্সাম্পল দিলাম, আমি ছোট্ট একটা এক্সাম্পল, টেকনিক্যাল নলেজের এক্সাম্পল দিলাম। তো এইরকম সেম ব্যাপার আরো কিছু কিছু পয়েন্টস আছে, তো সেগুলো আমাকে খুব উপকার মানে কাজে লেগেছে আমাকে পুরো ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই জন্য টেকনিক্যাল নলেজটা খুব দরকার, এবং সঠিক টেকনিক্যাল নলেজ।
বই পড়া বা ইউটিউব টেকনিক্যাল নলেজ নয়, পারফেক্ট টেকনিক্যাল নলেজ পারফেক্ট জায়গা থেকে জানলে সেটা খুব সহায়ক। আদারওয়াইজ তোকে ব্যর্থতার সম্মুখীন হতে হবেই। এবং আমি সবাইকে একটা কথা বলবো যে জীবনে এই জিনিসগুলো করার ক্ষেত্রে ব্যর্থতা তুই যত তাড়াতাড়ি পাবি না তত তাড়াতাড়ি সেটা তোর জন্য ভালো। কারণ পরে বিশাল বড় কিছু করে গিয়ে তখন ব্যর্থতাটা মানে ইট উইল কস্ট ইউ হেভিলি। এক্স্যাক্টলি, তার থেকে ইনিশিয়াল স্টেজে তুই ফেলিওর হো, শেখ, তুই জিনিস ঠিক মতো করে শেখ, সেটা ভালো। এইভাবে আরো কিছু এরকম কিছু জিনিস আছে যেগুলো হেল্প করেছে আমার, সেই হিসেবে বলতে পারি। দেখো, মাশরুম নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু ভ্রান্ত ধারণাও রয়েছে। একদম। তার মধ্যে একটা যেটা প্রায় শুনি বা অনেক সময় নিজেরও এক্সপিরিয়েন্স হয় যে মাশরুমের মধ্যে কালো দাগ মানে আমাদের মনে হয় সেটা হয়তো পচে গেছে বা নষ্ট হয়ে গেছে। না, সেটা সব মাশরুমে নয়। এখন আমরা যেটা তো স্পেশালি এখন যে মুহূর্তে আমরা যেটা মার্কেটিং করছি, যেটা বাটন মাশরুম, হোয়াইট বাটন মাশরুম, সেটার ক্ষেত্রে এরকম মাঝে মাঝে আমিও কিছু ফিডব্যাক পাই যে সেদিনই যেমন কাস্টমার আমাকে ফোন করে বললেন যে নিয়ে তো এলাম দাদা, খুব ভালো খেলাম কিন্তু অর্ধেকটাই বাদ চলে গেল। আমি বললাম কেন বাদ গেল কেন? বলছে না, ভেতরটা কালো কালো হয়ে গেছে, তো সব ফেলে দিলাম, তো ফেলে যেতে তো একদম অল্প হয়ে গেল। তো আমি দেখাচ্ছি দর্শকদেরকে জন্য, আমি দেখাচ্ছি, তোকেও তুইও জেনে রাখ, এটা দেখাচ্ছি এটা যেটা বলবো আমি। যেমন এটা একটা প্যাকেট, তো আমি জাস্ট প্যাকেটটাকে যদি আমি আনবক্স করি, এটা একটা মাশরুম, এটা একটা ফুল ম্যাচিউরড মাশরুম, কিন্তু পুরো ম্যাচিউরড, ফুল ম্যাচিউরড বাটন মাশরুম, কিন্তু একদম ফ্রেশ, কমপ্লিটলি ফ্রেশ। এবার যদি এটা আমি ভাঙি, এটার ভেতরটা দেখ, গিলটা হচ্ছে পুরো ব্রাউনিশ, কিন্তু একদম পুরো গিলটা হচ্ছে পুরো ব্রাউনিশ, একদম ব্রাউন গিল, একদম পুরো ব্রাউনিশ গিল। অডিয়েন্সকেও আমি দেখাই, দর্শকদেরকেও দেখাই আমি, পুরো ব্রাউনিশ গিল, একদম একদম পুরো ব্রাউনিশ গিল। এবং এটা যে কোনো লোক দেখে ভয় পেয়েই যাবে যে এটা হয়তো নষ্ট হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, বাট ইটস অ্যাবসলিউটলি পারফেক্ট। এটা কিচ্ছু নষ্ট হয়নি। এটা বাটন মাশরুমের ধর্ম হচ্ছে এটা যত বেশি ম্যাচিউর হবে, এই আস্তে আস্তে স্পোর ছাড়ার কন্ডিশনে চলে আসে বা বংশ বৃদ্ধির কন্ডিশনে চলে আসে, তত এর গিলগুলো আস্তে আস্তে প্রথমে ব্রাউন থেকে আলটিমেটলি ব্ল্যাক হয়ে যায়। এবং এটা যতটা হয় ততটাই বেশি ম্যাচুরিটি হওয়ার জন্য টেস্ট আরো বেশি বেড়ে যায়। এবার অনেকে বলে যে হ্যাঁ আমি ছোট কুড়ি খেতে, আমার বা যেগুলো একদম ছোট সাইজ সেগুলো খেতে ভালোবাসে, অনেকে বলে বড় সাইজে খেতে। বাট আমার মেন কনসার্ন তুই যেটা বললি যে ব্ল্যাক ব্যাপারটা, ভেতরে যে ব্ল্যাক হয়ে যায়, সেই কথাটা আমি বলে দর্শকদেরকে বলে সেটা বোঝালাম, যেটা বোঝানোর চেষ্টা করি। বাট হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখার জিনিস, যদি কোনোদিন কোনো মাশরুমের ওপরে দেখেন যে এরকম ওপরটা দেখেন যে ব্ল্যাক স্পট পড়ে বা এখানে যেটাকে আমরা বলি ছাতা পড়ে যাওয়া, একদম গ্রামীণ চলতি ভাষায় বলি ছাতা পড়ে যাওয়া, তাহলে সেই মাশরুম অবশ্যই খাবেন না, দ্যাট শুড বি ডিসকার্ডেড। কারণ সেখানে মাশরুমের ওপর আরেকটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গিয়ে সেখানে একটা মোল্ড গ্রো করে গেছে, এবং দ্যাট ইজ ডেঞ্জারাস, বাট দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। সেই মাশরুম সবসময় ফেলে দিতে হবে। এটা ভেতরে, এটা ন্যাচারাল প্রসেস, এটা দেখ, এটা ভেতরে হচ্ছে ন্যাচারাল, এটা কোনো অসুবিধা কিছু না, কিন্তু ওপরে যদি কোনো ফাঙ্গাস গ্রো হয়ে যায় সেটা কিন্তু সবসময় ফেলে দিতে হবে, এটা বলা এই জন্য। তোমার নিজস্ব যে মাশরুম ব্র্যান্ড রয়েছে যার নাম হচ্ছে ফার্ম ফ্রেশ, তো এই নামের পেছনে কি কারণ, মানে কেন ফার্ম ফ্রেশ? ফার্ম ফ্রেশ কথাটার অর্থ হচ্ছে আমরা প্রথম থেকে একটা ইউনিক কিছু নাম খুঁজছিলাম, যে দ্যাট শুড বি ইউনিক হুইচ উইল অ্যালাইন উইথ দ্য টার্ম। মানে আমি যেটা ব্র্যান্ড নেম বলবো তো সেটা যেন ক্যারি করে, আমার ওয়ার্ডটা যেন ক্যারি করে আমি কি অর্থে বলতে চাই। তো ফার্ম ফ্রেশ আমরা প্রথমে দেখলাম যে আমরা তো একদম ফ্রেশ জিনিসই নিয়ে আসছি, আমরা কোনো বাসি পচা জিনিস তো নয় আমাদের একদম। আর প্রথম যখন আমরা করতে শুরু করলাম, নিজেরাই করতে শুরু করলাম, নিজেরাই ব্র্যান্ড নিয়ে আসলাম, নিজেরাই মার্কেটিং করতে শুরু করলাম, নিজেরাই প্যাকেজিং করলাম, তাহলে সবকিছু যখন নিজেরাই করছি তাহলে এটা ফার্ম ফ্রেশই হতো না কেন? তো সেই থেকেই ফার্ম ফ্রেশ টার্মটা আমরা লঞ্চ করলাম, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি হিট, এটুকুই বলা যেতে পারে। কারণ টার্মটার সঙ্গে লোকজনকে বোঝাতে পেরেছি যে ফার্ম ফ্রেশ অর্থ কিন্তু একদম ফ্রেশ মাশরুম, আপনি নিজেদের ফার্মে তৈরি ফ্রেশ মাশরুম। আর এখনো যেটা খাচ্ছেন সেটা অ্যাবসলিউটলি ফ্রেশ মাশরুমই আপনি খাচ্ছেন, কারণ সবসময় ফার্ম ফ্রেশ মাশরুমই দিয়ে আসে, এই হচ্ছে ফার্ম ফ্রেশ কথাটা চলে, এটাই বলতে পারিস। কমার্শিয়াল মার্কেটে ফার্ম ফ্রেশ কবে এলো, কিভাবে এলো? ফার্ম ফ্রেশ আসে হচ্ছে তোর 2017-তে আমি প্রথম যখন সাকসেস পেলাম, ফেলিওর হওয়ার পরে, তারপরে শিখে আসার পরে, তারপর 2000 সালটা মনে 2018-তে, ঠিক 2018-তে আমরা ব্র্যান্ড লঞ্চ করি। প্রথম আমরা লঞ্চ করি ওয়েস্টার্ন মাশরুম দিয়ে বা ধিংলি ছাতু যেটাকে বলে। তারপরে আমরা লঞ্চ করলাম পোয়াল ছাতু বা যেটাকে বলা হচ্ছে প্যাডিস্ট্রো মাশরুম যেটা। তারপর আমরা করেছি আরেকটা মাশরুমও করেছি, নামটা আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে ভুলে যাচ্ছি আমি নামটা। তো 2018 সাল থেকে ধর আমরা এটা নিয়ে কাজ করা শুরু করি, 2018 সাল থেকে ফার্ম ফ্রেশ এসছে।
তো মাঝের ওই কোভিড পিরিয়ডটা আর ওই তারপরে ধর ওই 1.5 বছর আমার অসুস্থ হওয়ার জন্য একটুখানি বন্ধ ছিল। বাকি সময়টা আমরা চেষ্টা করে গেছি আস্তে আস্তে। এবার দেখ, রোম ওয়াজ নট বিল্ট এ ওয়ান ডে। একদিনে তো একটা ব্র্যান্ডকে দাঁড় করাবার মতো অবস্থায় আসিনি, বা এখনো এটার পিছনে প্রচুর মানে পরিকল্পনা আছে, বা বলতে পারি সেটা পিছনে স্টিল উই আর ওয়ার্কিং অন ইট। বাট হ্যাঁ, একটা বলতে পারি যে লোকের মধ্যে একটা পরিচিতি এসছে যে ফার্ম ফ্রেশ লোকটা মানে মানুষ দেখলে বুঝতে পারে যে হ্যাঁ এটা মাশরুম লিড কিছুটা ব্যাপার। তো এই ব্যাপারটা আমরা ইনপুট করতে পেরেছি অন্তত। তো আমি মনে করি যে এটা একটা বিশাল বড় ব্যাপার। তো সেইভাবে আস্তে আস্তে ওই 2018 সাল থেকে মোটামুটি ধরে পুরো ব্যাপারটা ব্যবসায়িক মোড়কে নিয়ে এসেছি। বাট হ্যাঁ, এখনো স্টিল আমরা পুরোপুরি কমার্শিয়াল হতে পারিনি, কারণ এখনো প্রচুর জিনিসপত্র আমাদের প্রতিদিন নিতে হচ্ছে, বা প্রচুর এখনো সেটব্যাক আছে, আমরা নিজেরা সেগুলো তো ওভারকাম করার চেষ্টা করছি। বাট স্টিল উই আর ওয়ার্কিং অন ইট। আর আশা করছি যে ভবিষ্যতে এটা নিয়ে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো আর কি, এই হিসাবে এটুকুই বলা। সেই বাজার চলতি অন্যান্য যেসব প্যাকেটজাত মাশরুম রয়েছে হ্যাঁ। তার থেকে ফার্মফ্রেশ নিঃসন্দেহে আলাদা। কেন আলাদা? আমরা জানি কেন আলাদা, তুমি অ্যাজ অ্যান ওনার বলো কেন আলাদা। আচ্ছা, প্রথমে তুই বল, তুই কি জানিস আলাদা বল। এই যে তোমার ট্যাগলাইন ফ্রেশ, মানে আমার পার্সোনালি যেটা মনে হয় যে এই মাশরুমটা নিয়েছি, অনেকবার খেয়েছি, যতবারই আসে ততবারই খেয়েছি। তো আমার পার্সোনালি যেটা সবচেয়ে ভালো লাগে যে কোনো রকম কোনো স্মেল নেই, যেটা অনেক মাশরুমে থাকে, স্মেল খারাপ হয়, অনেক মাশরুমের টেস্ট ভালো লাগে না, মানে ভীষণ আর্টিফিশিয়াল লাগে পুরো বিষয়টা। কিন্তু এই মাশরুমের মধ্যে একদমই সেই বিষয়টা নেই, মানে মনেই হয় না যে কোথাও থেকে এনে খাচ্ছি, মানে সবসময় মনে হয় তুই নিজের বাড়িতেই তৈরি করেছি, সেখান থেকে কিচেনে নিয়ে এসে রান্না করছি খাচ্ছি, মানে এতটাই ফ্রেশনেস থাকে। এটা আমার ওপিনিয়ন। ঠিক একদম তোর যেটা ওপিনিয়ন, সেম ওপিনিয়নটা আমরা আমাদের কাস্টমারের কাছ থেকেও ক্যারি করি। আর ঠিক আমরা এই পয়েন্টটাতে আমরা আলাদা। একদম। এবার তার সঙ্গে আর কিছু জিনিস যেগুলো আছে, যেমন প্রত্যেকটা মাশরুমের একটা পার্টিকুলার টাইম থাকে যে কখন তুই ওটাকে মার্কেটিং করবি। নর্মালি লোকে, আমি ওয়েস্টটা দিয়ে বোঝাতে শুরু করছি, লোকের বুঝতে সুবিধা হবে। বাটন তুই চট করে ডিফারেন্সিয়েটটা করতে পারবি না। ওয়েস্টার্ন মাশরুম বা ধিংলি ছাতুটাকে, যেটা বড় আকারের হয়, যে ছাতুটা যেটাকে বলি আমরা এখানে যেটা হয়, বা পোয়াল ছাতু যেটা নর্মালি যেটা হয়, তো সেটাকে যখন মার্কেটিং বা বিপণনজাত করা হয়, তো সেটার একটা সঠিক সময় সেটা করলে সেটার টেস্ট সব থেকে ভালো হয় কোন সময়, সেটাকে তোকে জানতে হবে। ইউ শুড নো ওয়েন ইট গিভ দ্য ম্যাক্সিমাম টেস্ট। আমরা ঠিক চেষ্টা করি সেই সময়টাতেই মাশরুমটাকে মার্কেটে নিয়ে আসা। তাতে হয়তো, কারণ দেখ, যেমন পোয়াল ছাতুই হোক বা ধিংলি ছাতুই হোক, সেটা যখন কুঁড়ি আকারে বা বাটন আকারে যখন থাকে, তখন সেটা সব থেকে বেশি টেস্ট দেয় এবং সেটা সব থেকে বেশি উপকার, এবং ওটা খেতে ওই সময় সব থেকে ভালো লাগে। কিন্তু এর একটা ড্রব্যাক হচ্ছে, যখন তুই এই সময় মাশরুমটাকে নিয়ে আসিস না, তখন তোর কস্টিং অনেক বেশি পড়ে যায়, কারণ এটা বড় হচ্ছে না, কম বড় থেকে বেশি পরিমাণে তুলে নিয়ে চলে আসতে হচ্ছে, ফলে কস্টিং বেশি পড়লেও কিন্তু আমরা দেখেছি যে এইটা বেস্ট টাইম টু গিভ দ্য কাস্টমার দ্য বেস্ট। এবং এই জায়গাটাতেই ফার্ম ফ্রেশ সব থেকে আলাদা, কারণ আমরা লাভ্যাংশটাও তো কম দেখি। হ্যাঁ, লাভ কি করতে হবে, লাভ তো করতে হবে, ব্যবসা তো করছি লাভের জন্য অবশ্যই, কিন্তু এটা প্রায়োরিটি নয় যে লাভটাই মেন প্রায়োরিটি। কিন্তু না, সেখানে আমার মেন প্রায়োরিটি থেকে আমাদের মেন লক্ষ্য থাকে যে যেন আমি আমার কাস্টমারকে সব থেকে বেস্ট জিনিসটা দিতে পারি, টু দ্য ইউনিক কোয়ালিটি, সো দ্যাট ইট গিভ দ্য ম্যাক্সিমাম টেস্ট অ্যান্ড ম্যাক্সিমাম কোয়ালিটি উইথ দ্য ম্যাক্সিমাম বেনিফিশিয়াল এফেক্ট। তো এইখানে আমরা আলাদা বলতে পারছি, এবং এটা পুরোটাই হয়েছে যেহেতু আমাদের একটা টেকনিক্যাল নলেজ, বা বলতে পারি যে আমরা একটা ঠিকঠাক জায়গা থেকে ঠিকঠাকভাবে জিনিসটা শিখে এসে আমরা করতে শুরু করেছি, সেটা মার্কেটিংই হোক বা প্রোডাকশনই হোক। তো সেই ব্যাপারটা এর মধ্যে একটা বিশাল বড় ফ্যাক্টর কাজ করে। এইখানেই ফার্ম ফ্রেশ সবার থেকে আলাদা। মানে কোনো ছাপানো কিছু নেই যে ব্যাপার আপনাকে আমি টুপি পরিয়ে দেবো বা আমি আপনাকে গতিয়ে দেবো একটা জিনিস, প্রোডাক্ট একটা, সেটা নয়। আপনি খান, আপনার ভালো লাগলে বলুন, খারাপ লাগলে সেটাও বলুন, আমরা সেটার উপরও কাজ করবো যে কেন খারাপ লাগলো সেটাও বোঝার চেষ্টা করবো। তো সেই কারণে আমরা এখন পর্যন্ত মার্কেটে আস্তে আস্তে গ্রো করছি বা গ্রো করার চেষ্টা করছি লোকজনের মধ্যে, এবং এই কারণে আস্তে আস্তে ডে বাই ডে আমাদের আস্তে আস্তে অ্যাকসেপ্টেন্সটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বাড়তে পারে। এইটুকু, এটাই বলা। এইটা বলতে পারিস আলাদা, হয়তো একটু জাস্ট যারা হাটকে, ব্যাস এই পয়েন্টটাই বলা চলে। এবার একটু মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে বলো, মানে হেলদি ডায়েটে এই মাশরুম কতটা কার্যকরী? ঠিক, এটা একটা সব থেকে বড় কোশ্চেন এই পুরো টপিক্স এর মধ্যে, এটা একটা বিশাল বড় কোশ্চেন। মাশরুমের পুষ্টিগুণটা যদি আমি বলতে শুরু করি না, মানে একটা এনসাইক্লোপিডিয়া হয়তো হয়ে যাবে, এতটা শেষ হবে। আমি খুব শর্টে বলি, মাশরুম হচ্ছে এমন একটা ফুড, এটাকে প্রাচীনকালে রোমানরা বলতো যে ফুড অফ গডস।
এবং স্পেশালি কিছু স্পেশাল অকেশনে তখন এটা দেওয়া হতো। তো মাশরুম সেই সুপ্রাচীন কাল থেকে চলে আসে, তার মানে বুঝতেই পারছিস নিশ্চয়ই এটা দেয়ার আর সামথিং স্পেশাল দ্যাট পার্টিকুলার ফুড। মাশরুম হচ্ছে রিচ ইন ফাইবার, হাই প্রোটিন বাট লেস ইন ফ্যাট। ফ্যাটটা অলমোস্ট নেই বলতেই চল, কোলেস্টেরল নীল, সোডিয়াম অলমোস্ট নীল, বাট গুড সোর্স অফ পটাশিয়াম, জিঙ্ক, আরও অনেকগুলো ট্রেস এলিমেন্ট আছে। আর স্পেশালি তার মধ্যে সেলেনিয়াম। সেলেনিয়ামটা আমি কেন বললাম, সেলেনিয়াম হচ্ছে একটা এমন একটা এলিমেন্ট আমাদের শরীরে দরকার যেটা তো নার্ভগুলোকে সতেজ রাখার জন্য খুব দরকার। তো সেই জন্য সেলেনিয়াম স্পেশালি অ্যাড করলাম, যেটা মাশরুমে প্রচুর পরিমাণে পাওয়া যায় সেলেনিয়ামটা। আর রিচিং ফাইবার কথাটা কেন বললাম, কারণ রিচিং ফাইবার যত যে প্রোডাক্ট, যত বেশি ফুড যত বেশি হবে, সেটা তোর কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে, কোলেস্ট্রল কমাতে সাহায্য করবে, শরীরে জলের অ্যাবজর্পশন তত বেশি ভালো হবে। তো দেয়ার আর লটস অফ বেনিফিটস আর দেয়ার। তো সেই জন্য আমি বলি শুধু যারা ভেজিটেরিয়ান তারা নয়, নন ভেজরাও যদি সপ্তাহে একদিন বা দুদিন করে মিনিমাম মাশরুম যদি ডায়েটে রাখেন না, সেটা আপনার ক্ষেত্রে খুব বেনিফিশিয়াল। এটা শুধু এমন নয় যে স্টিল নাও আমাদের সমাজে বা অল ওভার ওয়ার্ল্ডে একই ব্যাপার, লোকে পুষ্টিগুণটা কম ভাবে, লোকে মাশরুমের মানে খাদ্য গুণটাই লোকে বেশি উচ্ছ্বসিত, মানে যার টেস্ট ডিশের টেস্টগুলো কেমন হবে বা এটা খেতে কতটা ভালো হবে বা কিরকম দেখতে, এইগুলো নিয়ে বেশি উচ্ছ্বসিত। বাট এটার পুষ্টিগুণটা এতটাই ভালো যে এটা অতি অবশ্যই আমাদের ডায়েটের, দৈনন্দিন ডায়েটে রাখাটা খুবই দরকার, এই কারণে দরকার। আর রিসেন্টলি তো মেডিসিনাল ভ্যালু তো প্রচুর আছে মাশরুমের, বলে শেষ করা যাবে না। অনেক রকম স্পিসিস আছে, আমি আর অত ভেতরে যাচ্ছি না। রিসেন্ট কদিন একটা জার্নাল একটা ডেভেলপমেন্ট করলাম, তোর পোস্ট মেনোপজাল যারা ওমেন আছে তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়াটা খুব কমন হয়ে গেছে পোস্ট মেনোপজালের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে মাশরুমের একটা খুব বড় ভূমিকা আছে। তো তার উপর কাজ চলেছে, তো দেখা যাচ্ছে সেটা আটকাবার জন্য একটা অনেক রকম ভূমিকা আছে। এবার হ্যাঁ, দেয়ার আর লটস অফ সো মেনি আদার ফ্যাক্টরস অলসো, সেগুলো থেকে এক্সট্রাকশন বার করে তার উপর কাজ হচ্ছে। আর আরেকটা জিনিস এখন তো অনেকে হয়তো এখন শুনছে, তো ওই কর্ডিসেপস বলে এখন নতুন একটা মাশরুম মার্কেটে খুব চলছে এখন। অনেক জায়গায় তুই শুনতে পাবি যে ও কর্ডিসেপসের কালচার করছে, ও কাল্টিভেশন করছে, কোটি কোটিটা কামাচ্ছে, এই কামাচ্ছে। এটা কিছু না, রিসেন্ট মেডিসিনাল মাশরুম রিসেন্টলি ডেভেলপ হয়েছে। চাইনিজরা অনেক আগে থেকে এগুলো করে আসছে কাজ, আর আমরা রিসেন্টলি এগুলোর উপর জানছি, এগুলোর উপর কাজ হচ্ছে। তো সেই অনুসারে বলতে পারি যে মাশরুমের একটা ফুড ভ্যালু তো আছে, প্লাস এটা মানে খাবারও একটা টেস্ট ছাড়াও এর অন্যান্য গুণ তো অনেক বেশি। সেই জন্য মাশরুমটা সুপার ফুড বলা এটাকে। আমি এটাকে বলি সুপার ফুড। সপ্তাহে একদিন বা দুদিন মাশরুম রাখুন, প্রত্যেকে মাশরুম রাখুন। নট অনলি ভেজ, যারা নন ভেজ তারাও মাশরুম রাখার চেষ্টা করুন ডায়েটে, সেটা ওভারঅল আপনাদের জন্য ভালো। তুমি বলেছো যে মাশরুম উৎপাদনের বিভিন্ন ধাপ রয়েছে, বিভিন্ন পর্যায় রয়েছে। তো নিশ্চয়ই সেই পর্যায়গুলো অতিক্রম করে যখন ফাইনালি আমাদের হাতে মাশরুমটা আসে, সেই পুরো জার্নিটাতে অনেক চ্যালেঞ্জেস এর সম্মুখীন নিশ্চয়ই হও। তো সেই চ্যালেঞ্জেস গুলো কিভাবে ফেস করো এবং কিভাবে ওভারকাম করো? দেখ, প্রথম চ্যালেঞ্জেস একটা মেইন প্রবলেম হচ্ছে মাশরুমের একটা যেটা থাকে রেট অফ ইনফেকশন। হাইজিন ঠিক মতো মেনটেন না করতে পারলে রেট অফ ইনফেকশন ইজ ভেরি হাই। মানে জাস্ট কিছুদিন আগে আমাদের সঙ্গে ইনসিডেন্ট হয়েছিল। তো এখন তো বর্ষাকালে ব্যাকটেরিয়ার মানে সংক্রমণটা অনেক বেশি বেড়ে যায়। তো এই সময় খুব বেশি কসাস থাকতে হয়, যে কোনো এই মাশরুম খুব সেন্সিটিভ একটা পোর্শন তো উৎপাদনের সময়। তো সেখানে একটা পোর্শন হঠাৎ করে একটা ইনফেকশন হওয়ার জন্য মানে প্রায় 1 উইক আমাদের পুরো প্রোডাকশন বন্ধ ছিল, এবং আমরা 1 উইক কাস্টমারদেরকে কোনো সার্ভ করতে পারি। তো এই ধরনের অনেক কিছু চ্যালেঞ্জ আছে, যেগুলো তোর ইনফেকশন রেট হচ্ছে একটা মেন প্রবলেম। এবং এই জন্য মাশরুম ফার্ম হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ফার্ম যেখানে ভিজিটার্সদেরকে অ্যালাউ করা হয় না ফার্ম ভিজিটের জন্য। যারা বড় সড়ো যেগুলো মাশরুম ফার্ম হয়, আমরা তো একদম প্রান্তিক চাষি বলতে পারি, যারা ওয়েল অর্গানাইজড বড় সড়ো মাশরুম ফার্ম হয়, সেখানে কিন্তু তুই র্যান্ডামলি গিয়ে কিন্তু মাশরুম ফার্ম ভিজিট করতে পারবি না। দে ওন্ট অ্যালাউ ইউ, কারণ ওখানে পুরো ঢোকার জন্য একদম তার আলাদা ড্রেস কোড থাকে, পুরো একদম ইনফেকশিয়াস কন্ট্রোল করে অ্যাসেপ্টিক অবস্থায় তাকে পুরো ঢোকানোর ভিতরে রাখবে। সেকেন্ড হচ্ছে স্কিল লেবার, একটা বিশাল বড় ইস্যু। কারণ মাশরুম চাষ করার জন্য একটুখানি স্কিল লেবারের খুব দরকার, মানে একদম একটু স্কিল লেবার না হলে কাজটা বুঝতেও পারবে না, কাজটা করতেও পারবে না। এটা একটা স্কিল লেবারের অভাবটা একটা চ্যালেঞ্জেস। থার্ড হচ্ছে র মেটেরিয়াল একটা চ্যালেঞ্জেস, কারণ দিনকে দিন র মেটেরিয়াল পাওয়াটা একটা কঠিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেয়ার আর লটস অফ ভেরিয়াস ফ্যাক্টর, বাট র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি ইজ অ্যানাদার বিগ ইস্যু। আর যেটা সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বিগেস্ট ইস্যু, গেটিং দ্য এক্সাক্ট স্পন ফর দ্য এক্সাক্ট মাশরুম। স্পন কথার অর্থ হচ্ছে মাশরুমের বীজ। এবারে তুই কোন ধরনের মাশরুমটা করতে চাইছিস সেটার জন্য রাইটলি সেই স্পনটা অ্যাভেলেবেল কিনা, এটা একটা খুব বড় ইস্যু কিন্তু। এবং নট অনলি স্পন, কোয়ালিটি স্পন হতে হবে।
ঠিকঠাক কোয়ালিটির মতো স্পন হলে সেটা প্রোডাকশনও ভালো হবে না, রেট তো ভালো হবেই না ছেড়ে দে। সেখানে তোর ইনফেকশন রেটও বেশি হবে, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের যথারীতি কম হবে। আর হচ্ছে টেস্টও ভ্যারিয়েট করে। তো সেই জন্য মাশরুম স্পনের কোয়ালিটিটা ঠিকঠাক হওয়াটা খুব জরুরি। এগুলো ইন জেনারেল বললাম, তো মোটামুটি এগুলো ওভারঅল চ্যালেঞ্জেস থেকে থাকে আর যেগুলো আমরা ফেস করে থাকি ডে টু ডে অপারেশনের ক্ষেত্রে। বাদ বাকি তাছাড়া আরো কিছু অপারেশন ফেস থাকে, প্রবলেম থাকে, লজিস্টিক ইস্যু থাকে একটা, কারণ তো কোল্ড চেন লজিস্টিক এটাকে সাপ্লাই করতে হয়। নর্মালি তুই মাশরুমকে এমনি সাপ্লাই করতে পারবি না, কারণ নষ্ট হয়ে যাবে, তাতে মানে গুণমান খারাপ হয়ে যাবে। কোল্ড চেনে সাপ্লাই করতে হয় বা সেটাকে ঠান্ডা ব্যবস্থা করে সেটাকে সাপ্লাই করতে হয়। আর আরো কিছু দু একটা ইস্যু আছে, বাট এগুলো মেন ফ্যাক্টর যেগুলো বললাম, এগুলো হচ্ছে মেন ফ্যাক্টর। এগুলো মেনলি আমরা প্রবলেমগুলো ফেস করে থাকি ডে টু ডে অপারেশন। যখন এরকম সমস্যা হয় হ্যাঁ। তাহলে নিশ্চয়ই কাস্টমারদের হাতে তখন রেগুলারিটির সঙ্গে মাশরুম তুলে দিতে পারো না, তো একদম সেই ঠিক সময় কাস্টমারদের রিয়াকশন কি হয় বা তাদেরকে কি বলো? দেখ, এটার তো আর অন্য কোনো অপশন নেই যে যখন নন অ্যাভেলেবল আমি কি করে অ্যাভেলেবল করবো তাদের ক্ষেত্রে। তখন কমপ্লিটলি সারেন্ডার হতে হয়, মানে একদম খুব সততার সঙ্গে বলছি, কমপ্লিটলি সারেন্ডার হতে হয় এবং সত্যি কথাটা সঠিকভাবে তার সঙ্গে রিপ্রেজেন্ট করতে হবে যে দেখুন আমাদের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে, এই প্রবলেম হয়েছে। এবার আমাদের অনেস্টলি বলতেন একটা কাস্টমার বেস এখন হয়ে গেছে, তো তো দেখুন রিলাই আপন আস, বিশ্বাস করে আমাদেরকে যে যেটা বলছে ঠিক বলছে, এবং আমরা চেষ্টা করি ওই টাইম লাইনটা মেনটেন করে, যে 7 দিন বললে 7 দিনের মধ্যেই যেন আমরা চেষ্টা করি 7 দিন পরে উই ক্যান এগেইন কাম ব্যাক। তো তারা সেই সময়টুকু ধরে অপেক্ষা করে। আর কিছু কাস্টমার তো ফেস করে, অসুবিধা ফেস করে, কিছু করেন, ধর তোর বাড়িতে কালকে হওয়ার প্ল্যান ছিল, তুই আজকে মাশরুম চাইতে পেলি না, এবার তো ওটাকে তো আর কিছু সাবস্টিটিউট করার মতো আমার হাতে কোনো অপশন নেই সেই মুহূর্তের জন্য। তো ওইটুকু সময় মানে ওই ক্ষতিটা বলতে পারিস যে আর্থিক ক্ষতির থেকেও বেশি হয়, রিলেশনশিপের বেশি ক্ষতি হয় একটু। আর্থিক ক্ষতিতে তুই আবার আজ না হলো কাল ইউ ক্যান মেক ওভার, বাট রিলেশনশিপ যে ক্ষতিটা হয় সেটাকে চট করে মেক ওভার করা যায়, একটা সময় লাগে। বাট তবুও আমাদের একটা ক্রেডিবিলিটি মার্কেটে হয়ে গেছে বলে লোকে আমাদেরকে বিশ্বাস করে। তো পিপল ক্যান ওয়েট ফর আস, এটুকু, এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারিস, যে লোকে ওয়েট করে যে হ্যাঁ মাশরুমটা ফ্রেশ মাশরুম আবার কবে নেক্সট লট আসবে, সো দ্যাট দে ক্যান ওয়েট। এবং তারা এরকম হয়েছে, আমরা লাস্ট বারে দেখলাম যখন আমাদের 7 দিন ছিল না, কাস্টমাররা পুরো ফোন নম্বর দিয়েছে, এবং তারপর আসার পর যখন আমি ফোন করে তাদেরকে ইনফর্ম করছি যখন এসছেন, এবং তারা কিন্তু ইমিডিয়েটলি কিছু কাস্টমার টার্ন ওভার হয়েছে, তার পরের দিন কিছু কাস্টমার এসছেন, এসে বলছে এসে গেছে, আপনি ফোন করেননি, ফোন করলেন, কেউ ফোন হয়তো ধরতে পারেন, সে এসে বলছে ফোন করলেন না আপনি, আমরা ফোন করেছিলাম আপনাকে। তো এরকম দেয়ার আর সো মেনি রিয়াকশনস, বাট কাস্টমার এসে তারপর আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং এমন নয় যে তারা অন্য কোথাও চলে গেছে বা কিছু, বাট ছিল সেই সময়টা ছিল। তো এই 7টা দিন বা যখন এরকম সমস্যাগুলো হয় তখন কমপ্লিট সারেন্ডার হওয়া ছাড়া কিছু করার থাকে না, কারণ এটাকে সাবস্টিটিউট করার মতো আর কোনো অপশন আমার হাতে নেই। এই জন্য এটাই। কোনো কিছু রান্না করার আগে আমাদের প্রথম যে চিন্তা থাকে যে কিভাবে সেটাকে পরিষ্কার করব বা কিভাবে সেটাকে রান্নার উপযোগী করে তুলবো। ঠিক। তো সেক্ষেত্রে বলো যে মাশরুম ক্লিন করার জন্য কোনো ইজিয়েস্ট ওয়ে কি রয়েছে, বা নর্মালি আমরা কত সহজভাবে এই মাশরুমটা ক্লিন করতে পারবো? না দেখ, ইন জেনারেল তো আমি ওভাবে বলতে পারবো না যে মাশরুম ক্লিন করার জন্য, কারণ একটা স্পিসিস তো হয় না, প্রচুর স্পিসিস আছে, প্রত্যেকটা স্পিসিসের তার চারিত্রিক গঠন বলতে পারিস বা সেটার মানে দেখতে কিরকম তার উপর অনেক কিছু নির্ভর করতে, যাই হোক এনি হোক সেটা কোথায় গ্রো হচ্ছে তার উপর ব্যাপার আছে। তো যেমন একটা সিম্পল আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধর এই মুহূর্তে যেটা করছি, যেটা ধর বাটন মাশরুম। বাটন মাশরুম কিন্তু খুব ইজিলি ক্লিন করা। বাটন মাশরুমে কিন্তু আমরা যেটা দেখি যে বাটন মাশরুম পুরো অনেক ধুলো বালি লেগে থাকে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট ধুলো বালি বা সেটা কোনো খারাপ জিনিস না। জাস্ট বাটন মাশরুমটাকে নিয়ে ভালো করে একটা ওই পাত্রের মধ্যে নিয়ে ওর মধ্যে কিছু আটা দিয়ে ওটাকে ভালো করে একটুখানি টাইম দিয়ে ওটাকে জাস্ট চটকে টাইপের নিলে ওর মধ্যে থেকে ধুলো টাইপের যে জিনিসগুলো আছে ওগুলো সবকটা ওখান থেকে আলাদা হয়ে যায়। ওখান থেকে মাশরুমগুলোকে তুলে নিয়ে একটু ঝেড়ে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নিলে একদম অ্যাবসলিউটলি ফ্রেশ। তারপরও যদি কোনো দাগ থেকে থাকে, হ্যাঁ সেটা যাচ্ছে না বা কিছু, তখন তুই সেটাকে একটুখানি জল দিয়ে ঘষে নিতে পারিস। বাট এমনি প্রথমে ওই আটা দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলে অলমোস্ট 90%, 90-95% ওর মধ্যে থেকে সব যেগুলো থাকে আমরা যেগুলো দেখতে পাই সোকল্ড ইম্পিউরিটিস, সেগুলো পুরোটাই বেরিয়ে যায়। বেসিক্যালি ওটা ইম্পিউরিটিস নয়, ওটা জাস্ট মাশরুমটা যার উপরে গ্রো হয় ওটা গ্রোয়িং মেটেরিয়ালটা। আর তাছাড়া আরেকটা জিনিস আমি মানে দর্শকদেরকে বলে রাখি, যে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে মাশরুমের উপরে এই ছালটা কি তাহলে ছাড়িয়ে দেবো। এটা একটা খুব বড় কিন্তু ব্যাপার। ছালটা আপনি যখনই ছাড়াবেন, মাশরুমের মেন পুষ্টিগুণটা থাকে কিন্তু ওর ক্যাপের মধ্যে যে ছালটা থাকে ছালের মধ্যে থাকে। যখনই তুই এই ছালটাকে ছাড়িয়ে নিচ্ছিস, এক তো মাশরুমটা খেতে একটু অন্যরকম হয়ে যাবে, তার স্টেবিলিটি নষ্ট হবে। সেকেন্ড হচ্ছে ওর অর্ধেক পুষ্টি কিন্তু তুই ফেলার সঙ্গে তখনই বেরিয়ে গেল। অতএব
হ্যাঁ, কিছু কিছু মাশরুমে যেগুলো আমাদের এখানে লোকালি যেগুলো হয় ন্যাচারাল মাশরুম, সেগুলো হয়তো কিছু কিছু যেগুলোকে আমরা বলি অনেক সময় বলি কুড়কুড়ি ছাতু বলি বা যা বলি, সেগুলো তো আলাদা কথা। বাট যেগুলো আর্টিফিশিয়াল, যেগুলো আমরা যে মাশরুমগুলো যেগুলো করি বা যেগুলো বাজারজাত মাশরুম যেগুলো আর্টিফিশিয়াল হবে, সেগুলোর ক্ষেত্রে নর্মালি কিন্তু ছালটা ছাড়াবার দরকার পড়ে না। নর্মাল যে মাশরুমগুলো ওয়েস্টার্ন হোক, বাটন হোক, বা সেটা প্যাডিস্টো মাশরুম হোক, সেগুলোতে ছাল ছাড়াবার সেরকম কোনো দরকার কিন্তু নেই। আপনি জাস্ট ক্লিন করে নিন, হালকাভাবে নর্মালভাবে ক্লিন করে নিন, ক্লিন করে রান্না করুন, তাতে আপনি আরো বেশি ওর টেস্ট পাবেন, আরো বেশি স্বাদ, বর্ণ, গন্ধ তিনটেই আপনি ভালোভাবে পাবেন। আর এটা এমন কিছু ভয়ঙ্কর, দের ইজ নো রকেট সায়েন্স ওয়েতে ক্লিন করার জন্য, ইজি বোর্ড, ইজি প্রসেস, এটা সেইভাবেই করে দিতে পারছি। ফার্ম ফ্রেশে ফিউচার প্রোডাক্ট লাইন আপ বা এক্সপেনশন যদি এই প্রসঙ্গে জিজ্ঞেস করি কি বলবেন? এটা আজকের দিনে দাঁড়িয়ে চট করে বলাটা খুব মানে কঠিন, বা কঠিন বলাটাও ভুল, বলতে পারিস কিছু প্ল্যানিং অবভিয়াসলি ব্যাক অফ দ্য মাইন্ড আছে, যে 10 বছর পরে আমরা আমাদের কোথায় দেখতে চাই, বাট সেগুলো সবগুলো তো আমি ডিসক্লোজ করতে পারবো না। কিছুটা ব্যবসায়িক স্বার্থ বলতে পারিস, বা কিছুটা বলে না যে উইশ বললে সবাইকে সে উইশটা কোনোদিন পূরণ হয় না, তো সেটা একটা ব্যাপার। তো ইন ফিউচার আমাদের যেটা প্রোডাক্ট আছে, যে মানে যেটা আমাদের প্ল্যানিং এ আছে, আরো বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আসার ইন দ্য সেন্স নট অনলি মাশরুম, হার্ডকোর মাশরুম, তার সঙ্গে মাশরুমের স্পনের উপর আমাদের কাজ করার কিছু একটু ইচ্ছা আছে। কারণ মাশরুমের মেন প্রবলেম হয় প্রান্তিক চাষি যারা হয় বা যে সেলফ হেল্প গ্রুপগুলো যারা আছে না, তাদের ক্ষেত্রে মেন আমি যখন কথা বলে দেখেছি প্রবলেম একটাই, অ্যাভেলেবিলিটি অফ স্পন, গুড স্পন, নট স্পন বাট দের ইজ এ গুড স্পন। স্পন হয়তো তুই পেয়ে যাই, বাট যে তোকে দিচ্ছে সেও জানে না এটা কি ভ্যারাইটিসের স্পন দিচ্ছে বা কবে এটা তৈরি হয়েছে, আর যে নিচ্ছে সেও জানে না এক্স্যাক্টলি শিওর যেটা আমি এটা কি মাশরুম বানাতে যাচ্ছি আমি এর থেকে, মানে লাস্টে শিপ বোর্ড থেকে বাঁধন না করা হয়েছে, ব্যাপার হচ্ছে এরকম ব্যাপারটা। তো ওই জন্য স্পন নিয়ে আমাদের কাজ করার একটা খুব ইচ্ছা আছে, আগামী দিনে একটা স্মল লেভেলের উপর কাজ করার ইচ্ছা আছে। আর তার সঙ্গে মাশরুম রিলেটেড প্রোডাক্ট, বাই প্রোডাক্ট যেটাকে বলি আমরা, তার উপর আমাদের কাজ করার ইচ্ছা আছে ইন ফিউচার। সেটা ধর আজকের দিনে যদি আমি বাইরে চলে যাই না, তো দেখি সেখানে মাশরুম, হার্ডকোর মাশরুম তো একটা অবভিয়াসলি পার্ট ইন দ্য ডেলি কুকিং, দ্যাট ইজ ফাইন, বাট তার বাইরে অনেক কিছু আছে। ইউ মে নট বিলিভ, মাশরুমের কুকিজ থেকে বেরিয়ে গেছে, মাশরুম এক্সট্রাক্ট বেরিয়ে গেছে, সেখানে মাশরুমের সস বেরিয়ে গেছে, মাশরুম পাউডার বেরিয়ে, দেয়ার আর লটস অফ প্রোডাক্টস আর দেয়ার, এনরমাস স্কোপ। তো সেইগুলোর উপর আমাদের কাজ করার কিছু ইচ্ছা আছে। আরো কিছু জিনিস ইচ্ছা আছে যাতে তুই নিজে হাতে ফিল করিস যে আমি মাশরুম ব্যাপারটা তুই নিজের হাতে ধরে ফিল করতে পারিস, বা আমরা আগামী দিনে আমাদের কাস্টমারকে সেই ফিলটা দিতে চাই, যারা নিতে চায় আর কি, যে উই ক্যান গ্রো আওয়ার ওন মাশরুম। দ্যাট ইজ এ কনসেপ্ট, উই আর ওয়ার্কিং উইথ ইট। এখন এটা একদম প্রাইমারি পর্যায়ে আছে, চিন্তাভাবনা পর্যায়ে আছে, সো দ্যাট মানে এভরিওয়ান ক্যান ফিল দ্যাট হাউ ইট ক্যান গ্রো। দেখ একটা জিনিস, একদম তোর গাছে একটা হয়তো তোর ফল, একটা পেয়ারাই ভালোই হলো, তুই সে একটা পেয়ারায় ভেঙে কেটে খাওয়ার মধ্যে যে একটা পাবি, খুশি পাবি, সেই খুশিটা আমি আমার কাস্টমারকে ইন ফিউচার দিতে চাই। এবার সেটা একটা প্রসেস আছে, কিভাবে করবো না করবো তা সেটা আমি এখন ডিসক্লোজ করছি না কিছু ক্ষেত্রে। তো এইরকম কিছু কিছু জিনিস চিন্তা আমরা মাথার মধ্যে আছে, যে ডাউন দ্য লাইন 10 ইয়ার্স এর মধ্যে আমরা এইভাবে কাজগুলো করতে চাই আর কি। তো উইথ অল ওয়ের হেল্প আর সবার ভালোবাসা নিয়ে এগুলো এগোতে চাই। মাশরুম নিয়ে এখনো বাজারে বেশ কিছু ভুল ধারণা বা স্টিরিওটাইপ যাকে আমরা বলি, সেই সমস্ত রয়ে গিয়েছে। তো সেগুলোকে রোধ করার ক্ষেত্রে বা সেই ধারণা থেকে যদি মানুষকে বের করে আনতে চাও, কি বলবেন? দেখ আমি তোকে একটু এই কথাটা জাস্ট বলছিলাম যে প্রোডাকশন ইজ মাচ মোর ইজি কম্পেয়ার টু মার্কেটিং। দ্য বিগেস্ট চ্যালেঞ্জ উই ইউজ টু ফেস ইন মার্কেটিং আমরা সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ ফেস করি, সেটা নট মাশরুম, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, মাশরুম প্রোডাক্ট যে কোনো মার্কেটিং এর ক্ষেত্রে। তো এখানেও যখন আমি আনি, স্টিল এখনো আমি অনেক সো কল্ড অনেক কাস্টমার আমি পাই, আমি বা অনেক মানুষের সঙ্গে আমার দৈনন্দিন ইন্টারাকশন হয়, যারা বলে মাশরুমটা নাম শুনেছি, খেতেও ইচ্ছে করে, বাট একটু ভয় ভয় লাগে। আমি জিজ্ঞেস করি কেন ভয়টা কেন লাগে? না যদি কিছু হয়ে যায়, যদি পয়জনাস কিছু হয়, যদি কিছু ভুল ভালো হয়। তো তাদের ক্ষেত্রে আমি একটা কথাই মানে একটা জিনিস বলতে চাই আমি এই পডকাস্টের মাধ্যমে, আর্টিফিশিয়াল যে মাশরুমগুলো তৈরি করা হয় সেগুলো 100 নয় 100-200% সেগুলো নিরাপদ, যদি না সেটা পচে যায়। যদি সেটা ফ্রেশ থাকে, যেটা শুধু সবকিছু তার গুণাবলী তার মধ্যে ঠিকঠাক থাকে, সেটা যদি মানে ঠিকভাবে বাজারজাত করা হয় বা সেটা যদি ঠিকভাবে প্যাকেটজাত করা হয়,
সেটা কোনোদিন বিষাক্ত নয়। বিষাক্ত হয় জংলি মাশরুম। জংলি মাশরুম ইন দ্য সেন্স আপনারা যেগুলো আমরা জঙ্গলের মধ্যে আমরা যেগুলো লোকালি পাই আমরা, তার মধ্যে কয়েকটা স্পিসিস বাদ দিই, বাকি আমরা অনেক স্পিসিস আছে যেগুলো কিন্তু টু মাচ পয়জনাস, মানে সেগুলো তোকে কয়েক ঘন্টাও সময় দেবে না, তার মধ্যে জীবন নিয়ে নেবে একদম, এতটাই পয়জনাস। দেখতে একদম অরিজিনালি সেম নর্মাল মাশরুমের মতো, তুই ডিফারেন্সিয়েট করতে পারবি না, এবং দ্যাট ইজ টু মাচ রিস্কি টু টেক অল দোজ মাশরুম। বাজার চলতি কয়েকটা মাশরুম ছাড়া বাকি মাশরুম আমি নর্মাল লোককে বলবো চট করে যেখান সেখান থেকে যা তা মাশরুম দেখলে হামলে পড়ে কিনবেন না। সেগুলো আপনি বুঝতে পারবেন না তার উপরে কি গুণাবলী আপনার শরীর উপর পড়বে বা তার এফেক্ট কি হবে, সেগুলো আমি অন্তত মানে আমার শুধু বিপণন করার জন্যই বলছি, আমার ব্র্যান্ডের জন্যই বলছি, আমি নর্মাল বলছি, অল ওভার বলছি, ইন মানে জেনারেল বলছি, মাশরুমের ক্ষেত্রে বলছি। চট করে যেখান সেখান থেকে মাশরুম বাজার মানে এই যেগুলো নর্মালি পাওয়া যায় প্রকৃতিজাত মাশরুম চট করে সব জায়গা থেকে কিনবেন না। দেখতে হয়তো সমান হবে কিন্তু সেটা ডিফারেন্সিয়েট গুণাবলী আলাদা রকম হবে, বা সেটা আপনি বুঝতেও পারবেন না, দ্যাট ইজ টু মাচ পয়জনাস। আর সেই জন্য যখন আপনি প্যাকেটজাত যে মাশরুমগুলো যেগুলো আমরা দেখতে পাই আমরা, বা যেগুলো নর্মাল আমাদের যেগুলো আমরা স্টোরে পাচ্ছি বা আমরা দোকানে পাচ্ছি বা যেগুলো পাচ্ছি, সেগুলো কিন্তু 100% নিরাপদ। তার মধ্যে কোনো রকম ভাবে কোনো বিষক্রিয়া হওয়ার বা কোনো খারাপ হওয়ার কোনো সম্ভাবনা কিছু নেই। এবার হ্যাঁ, ফুড অ্যালার্জি অনেকের থাকে, দ্যাট ইজ ডিফারেন্সিয়েট। নর্মাল ক্যালপলও অনেকের ক্ষেত্রে অ্যালার্জি থাকে, প্যারাসিটামলও অনেকের অ্যালার্জি থাকে, বাট দ্যাট ইজ এ টোটালি ডিফারেন্ট সেগমেন্ট। তো সেই রকম মাশরুম যদি আপনার স্যুট হয়, এই মাশরুমটা 100% নিরাপদ, এর মধ্যে খারাপ কিছু নেই। আর একবার খেয়ে দেখুন না, টেস্ট করে দেখুন না, টেস্ট করে দেখতে ক্ষতি কি? একবার তো টেস্ট করা যায়, তারপর না করবেন না, দ্বিতীয়বার খাবেন না, কি হয়েছে? একবার তো খেয়ে দেখা হয়েছে, একবার খেয়ে দেখুন, যদি খারাপ লাগে তারপর থেকে খাবেন না। আগে তো খান, ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে কেন বসে থাকবেন? আমার প্রশ্ন ওটাই, আমি শোনা কথায় কেন বিশ্বাস করি? আগে নিজে টেস্ট করে আগে নিজে একবার খেয়ে দেখি না রে বাবা, কি হবে? একদিন নয়, খেতে ভালো লাগবে না, ফেলে দেবো, তার বেশি আর কি হবে? আমার 60, 100, 200 টাকা হয়ে যাবে, দ্যাটস অল, তার বেশি তো কিছু যাবে না। সেই জন্য বলছি একবার এগিয়ে আসুন, একবার টেস্ট করুন, একবার খান, তারপর দেখা যাবে। এটাই। মাশরুম নিয়ে এত বছর কাজ করছো, মানুষের হাতে এরকম একটা ফ্রেশ মাশরুম তুলে দিচ্ছ এবং নিশ্চয়ই মানুষের কাছ থেকে অনেক রকম ফিডব্যাক পাও। ঠিক, একদম। তো এই লাইনে নিশ্চয়ই কিছু মেমোরিও থাকবে বা অনেক কিছু স্বাভাবিক এত ইনসিডেন্ট যখন রয়েছে, এই মুহূর্তে কিছু মনে পড়ছে যেটা এখনো বেশ স্মৃতিতে ঘোরাফেরা করে? এখনো হ্যাঁ, ঠিক দুটো জিনিসের কথা প্রথমেই মনে পড়ে। সেটা হচ্ছে 2017-18 সালে যখন প্রথম কমার্শিয়াল প্রোডাকশন শুরু করলাম, ট্রেনিং নিয়ে আসার পরে প্রথম যখন ব্যাচ আমরা যখন বসাই, তো তখন বিধিসম্মতভাবে যেভাবে বসানোর দরকার সেভাবেই করলাম। বুকে ধুকপুক ধুকপুক করছে যে কি বেরোবে, কি হবে না হবে, স্পন রান হওয়ার পরে 20 দিন পরে কি দেখবো, 18-20 দিন সময় লাগে স্পন রান হওয়ার জন্য, তারপরে কি দেখবো। তো যখন ওই 17-18 দিনের মধ্যে যখন প্রথম ডোর ওপেন করলাম, স্পেল বাউন্ড, জাস্ট মানে দুজন আমরা মানে চমকে গেছি আমরা যে কি দেখছি এটা, এইভাবে এত গ্রো হয়েছে, নট এ সিঙ্গেল ব্যাগ আমাদের ল্যাপস হয়েছে কিছু না, এবং হিউজ গ্রোথ এবং টোটালি আইডেন্টিক্যাল গ্রোথ একদম। তো সেবার আমরা হিউজ মাশরুম গ্রো করতে পেরেছিলাম প্রথমবার, সেটা ফার্স্ট টাইম। তো দ্যাট ওয়াজ এন মেমোরেবল মুভমেন্ট, ম্যাজিক মুভমেন্ট যাকে বলে আমরা, মেমোরেবল মুভমেন্ট অবভিয়াসলি। তারপর আরেকটা মুভমেন্টের কথা আমার খুব মনে পড়ে, কাস্টমার কথা তুই যেহেতু বললি, কাস্টমারের কথা আমার মনে পড়লো সেই হিসেবে। আমাদের ঝাড়গ্রামে একজন এক ভূতপূর্ব আইএস অফিসার ছিলেন, তখন উনি ঝাড়গ্রামের ডিএম। তো উনি একদিন হঠাৎ করে শুনে বললেন, দেখলেন ফেসবুকে দেখলেন, দেখে একদিন হঠাৎ করে ফোন করলেন, ডিএম অফিস থেকে ফোন পেয়ে তো চমকে গেছি, ডিএম অফিস থেকে ফোন, মানে কিছু ভুল করে ফেললাম কিনা, যা হয় নর্মালি, সাদা সাপটা বাঙালি তো। আপনারা মাশরুম করছেন? আমি বললাম হ্যাঁ ম্যাডাম, মাশরুম তো করছি আমরা। ঠিক আছে, আপনি এত প্যাকেট দিয়ে যান। প্রথমেই চমকে গেলাম, একটা হিউজ কোয়ান্টিটি মাশরুম কোথায় বলে এত প্যাকেট দিয়ে যান। তো প্রথমে আমি ডেলিভারিটা দিয়ে গেছিলাম, গিয়ে দিয়ে আসলাম, সেই শুরু। তারপর উনি যতদিন ঝাড়গ্রামে ছিলেন উনি রেগুলার আমাদের কাছ থেকে মাশরুমটা, এবং সে মাশরুমটা হিউজ কোয়ান্টিটি মাশরুম, নট অনলি উনি নিতেন, উনি আরো অন্য লোককেও ইন্সপায়ার করতে যে ওখানে যাও, ওখানে ইউ উইল গেট দ্য ফ্রেশ মাশরুম, দ্য বেস্ট এভার ফ্রেশ মাশরুম ইন দ্য মার্কেট। তো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল মুভমেন্ট ইন মাই হোল ক্যারিয়ার। তো সেটা একটা খুব ভালো মুভমেন্ট ছিল। স্টিল আমি মনে করি যে মানে উনি সেই সময় যে ইন্টারেস্টটা দেখিয়েছিলেন সেটা আমাদেরকে ড্রাইভ করার জন্য অনেকটা বেশি সহায়তা করেছে। ইভিন উনি পরবর্তীকালে এখান থেকে ট্রান্সফার হয়ে মেদিনীপুর চলে যান, তো সেখানে গিয়েও আমাদের মাশরুম খুঁজছেন এবং আমরা মাশরুম কয়েকবার ওনাকে দিয়েও এসেছি।
তারপর উনি কলকাতায় শিফট হয়ে বাইরে চলে যান, তারপর সম্ভব হয়। তো সেটাই বলছি যে একটা কাস্টমারের মাইন্ডে আমরা কিভাবে ইমেজ ক্রিয়েট করতে মানে সক্ষম হয়েছিলাম, তো সেটা ভেবে এখনো আমার স্টিল উই ফিল গুড যে এটা এই দুটো মোমেন্টস। আরো অনেক ঘটনা আছে, বাট এই দুটো যেহেতু প্রাথমিক পর্যায়ে একদম ঘটেছিল বলে এগুলো খুব বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করেছিল আমার। এরকম টুকরো টুকরো অনেক ছোট, তো এগুলো তার মধ্যে উজ্জ্বলতম বলতে পারিস। তোমাকে অসংখ্য ধন্যবাদ। মাশরুম নিয়ে যা কিছু ডাউট ছিল তার অনেকটাই তুমি ক্লিয়ার করে দিয়েছো, এবং বেশ কিছু কিছু পেরেছি, অনেকটা না যেটা পেরেছি না, আমার কাছে তো এটা অনেক, আমি এত টেকনিক্যাল টার্মসে কিছুই জানতাম না। এবং যে পুষ্টিগুণ নিয়ে তুমি যেগুলো বললে বা যে সমস্ত ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে থাকে সেগুলো অনেকটাই আশা করছি দর্শক বন্ধুদেরও নিরসন হয়েছে। এবং বর্তমান কালে আমাদের হেলদি ডায়েটে সেখানে কিন্তু আমাদের অন্যতম স্মার্ট চয়েস মাশরুম, সেটা নো ডাউট। অবশ্যই রাখা তো সেক্ষেত্রে আমাদের উইকলি ডায়েটে 2 দিন 3 দিন বা স্পেশালি যারা ভেজিটেরিয়ান, একদিন রাখলেও খুব ভালো। স্পেশালি যারা ভেজিটেরিয়ান তারা একদিন বা দুদিন রাখতেই পারে, কারণ বাজারে সেই একই সবজি, সেই ঝিঙে পটল মূলো আর ব্যাস এই একই জিনিস সারা বছর ধরে ঘোরাফেরা করছে। সেখানে একদিন দুদিন তুই মাশরুম খা না, ক্ষতি তো ভালো, টেস্টও চেঞ্জ হবে, ভ্যারাইটিস তুই আইটেম বানাতে পারবি, এটা দিয়ে তুই ভেরিয়াস পদ বানাতে পারবি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি দর্শক বন্ধুদের জন্য বলে রাখছি যে আমরা নেক্সট যেটা আমরা চেষ্টা করছি বা আমাদের যেটা পাইপলাইনে আছে, আমরা কিছু ডিশ বা মেনু কিছু আমরা এর সঙ্গে আমরা এবার আস্তে আস্তে সেগুলো আমাদের পেজে বা আমরা সেটা লিফলেট আকারে হোক বা যে কোনো ভাবে হোক আমরা সেটা আস্তে আস্তে ইম্পার্ট করার চেষ্টা করব, যাতে অনেকেই জিজ্ঞেস করে এসে যে মাশরুম শুনেছে বাট মাশরুমটা রান্না করতে কেউ জানে না। কারণ তারা ছাতু আর মাশরুম দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করে নাই, কিন্তু যে ছাতু হ্যাঁ ছাতু তো খায়, কিন্তু মাশরুমটা খাবো কি হয়। তো সেইখানে একটা ইজি কিছু মেনু বা ইজি কিছু রেসিপি আমরা নিয়ে আসার চিন্তা ভাবনা করছি, সেটা অনেকেই মানে ডিমান্ড অ্যাজ পার মার্কেট আসছে যে আপনারা কিছু এরকম করুন বা কিছু তাহলে সুবিধা হবে, তো সেটা আমরা নিয়ে আসবো। তো যাই হোক, সেটা একটা আছে, কথা বললাম। মানে ফার্মফ্রেশের পক্ষ থেকে আমরা একের পর এক চমক পেতেই চলেছি, এবং সমস্ত আপডেটস যেরকম ফার্মফ্রেশের পেজে আপনারা পাবেন সেরকম শহর ঝাড়গ্রামের পেজ থেকেও আপনারা পেয়ে যাবেন। আর আজকে যখন এসেছি, আড্ডা যখন দিয়েছি, আমার জন্য প্লিজ এক প্যাকেট। ওফ, তুই সেই নিয়েই ছাড়বি, ঠিক আছে, যা নিয়ে ছাড়, যা এটাই তুই নিয়ে, যেটা খুলেছিলাম ওটাই নিয়ে যা। এই জিনিসটা যখন দেখি নিজেকে রেজিস্ট করতে পারি না। তো আজকের ডিনারে আমার তো এটা মেনু থাকছেই। আপনারা যারা এখনো অবধি ফার্মফ্রেশ ট্রাই করেননি তারা অবশ্যই আসুন, একবার ট্রাই করে দেখুন, ট্রাই করুন না, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। আর যারা ট্রাই করেছেন তারা তো রেগুলারলি আসেনি। আর তোমাকে আবারও থ্যাংক ইউ আমাদের সাথে এত কিছু শেয়ার করার জন্য। আর এই যে আড্ডা দিতে পারলাম, এত কিছু জানতে পারলাম, এটা অবভিয়াসলি আমাদের দুজনের লাইফে একটা স্পেশাল মোমেন্ট। খুব ভালো একটা আড্ডা হলো, যেটা নট অনলি মাশরুম বাট অনেক কিছু জিনিস আমরা কথোপকথন করে জানতে পারলাম। তুমি কিছু কোয়ারিজ আমাকে করলি যে এই জিনিসগুলো জানাতে, সেগুলো আমি বললাম। তো ভালো, এটা নলেজ গিভ অ্যান্ড টেক বলতে পারিস, নলেজ শেয়ারিং ব্যাপার টাইপের ভালো, খুব ভালো লাগলো, দুর্দান্ত। এই জন্য শহর ঝাড়গ্রামকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। বাকি দর্শক বন্ধুদেরকেও বলবো আপনারাও দেখুন, মাশরুম খান, মাশরুম প্রমোট করুন, ইট মাশরুম, লিভ মাশরুম, ড্রিম মাশরুম। ব্যাস এটাই লাস্ট পর্যন্ত বলে এখানে আজকের মতো পডকাস্ট শেষ করছি। ধন্যবাদ। ফিরে আসছি পরের পর্ব নিয়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন শহর ঝাড়গ্রাম।